আজকের দিনের এআই নিয়ে ভাবতে গেলে বেশ অবাক হতে হয়, তাই না? একদিকে দেখুন সে মানুষের মতো ছবি আঁকছে, কোড লিখছে, কি না করছে। আবার অন্যদিকে এমন সব সাধারণ ব্যাপারে ভুল করে বসছে যে একটা ছোট্ট বাচ্চাও করবে না। এই যে একটা অদ্ভুত বৈপরীত্য, এর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এআই এর ভবিষ্যতের আসল চাবিকাঠি। তো এই পুরো বিষয়টাতে আমরা কিভাবে এগোবো? প্রথমে আমরা দেখব আধুনিক এআই এর মূল সমস্যাটা ঠিক কোথায়। এরপর আমরা এআই তৈরির দুটো ভিন্ন ধারার সঙ্গে পরিচিত হব। আর তারপর এমন একটা সমাধানের খোঁজ করব যা এই দুটো ধারাকেই এক সূত্রে বেঁধে ফেলে। সবশেষে দেখব বাস্তব জীবনে এর প্রভাব ঠিক কতটা। চলুন তাহলে একটু গভীরে যাওয়া যাক। আজকের যে এআই সিস্টেমগুলো আমরা দেখছি সেগুলো নিঃসন্দেহে খুবই শক্তিশালী, কিন্তু এদের এমন কিছু মৌলিক সীমাবদ্ধতা আছে যার কারণে খুব গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এদের ওপর পুরোপুরি ভরসা করাটা বেশ কঠিন হয়ে যায়। আর এটাই হলো মূল বিরোধাভাস বা প্যারাডক্স। মানে একদিকে এআই কোটি কোটি ডেটা ঘেটে এমন সব প্যাটার্ন খুঁজে বের করতে পারে যা মানুষের চোখেও পড়বে না, কিন্তু অন্যদিকে একটা খুব সাধারণ যুক্তি প্রয়োগ করতে গেলেই সে হোঁচট খায়। ঠিক এই কারণেই আমাদের একটা নতুন পদ্ধতির কথা ভাবা দরকার। ডিপ লার্নিংয়ের দুর্বলতাগুলো কিন্তু বেশ অবাক করার মতো। প্রথমত, এর তথ্যের খিদে অসংখ্য। প্রচুর ডেটা ছাড়া এটা শিখতেই পারে না। দ্বিতীয়ত, এটা একটা ব্ল্যাক বক্সের মতো কাজ করে। মানে এটা কিভাবে একটা সিদ্ধান্তে পৌঁছলো তার কোনো ব্যাখ্যা দিতে পারে না। আর পরিস্থিতি যদি একটুও বদলে যায় তাহলে প্রায়শই এটা ভুল করে বসে। আর এখানেই বিশেষজ্ঞ গ্যারি মার্কাসের একটা কথা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, এই সমস্যার সমাধান করতে হলে আমাদের এমন এআই লাগবে যা শুধু প্যাটার্ন চেনে না, বরং সেই জ্ঞানকে প্রতীক বা সিম্বলের মাধ্যমে প্রকাশ করে যুক্তি তৈরি করতে পারে। এই সমাধানটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। এআই তৈরির ইতিহাসে দুটো একেবারে আলাদা চিন্তাধারার জন্ম হয়েছিল, আর এই দুটো পথই কিন্তু আজকের এই হাইব্রিড সমাধানের জন্ম দিয়েছে। আচ্ছা, ব্যাপারটাকে মানুষের চিন্তাভাবনার সঙ্গে তুলনা করলে খুব সহজে বোঝা যায়। আমাদের মস্তিষ্কের মতোই এআইয়েরও যেন দুটো সিস্টেম আছে। সিস্টেম 1 হলো আমাদের ইনটিউশন বা সজ্ঞার মতো, খুব দ্রুত প্যাটার্ন দেখে কাজ করে। এটাই হলো ডিপ লার্নিংয়ের শক্তি। আর সিস্টেম 2 হলো আমাদের যুক্তিবাদী মন, ধীর, ধাপে ধাপে নিয়ম মেনে চলে। এটাই সিম্বলিক এআইয়ের ভিত্তি। তো এই যে সিস্টেম 2 মানে আমাদের যুক্তিবাদী এআই, এর সবচেয়ে বড় গুণ কি জানেন? স্বচ্ছতা। এর নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করা যায়, যাচাই করা যায়। কিন্তু এর দুর্বলতা হলো এটা খুব অনমনীয়। নিজে থেকে নতুন কিছু শিখতে পারে না, সব নিয়ম মানুষকে হাতে ধরে কোড করে দিতে হয়। আর এর ঠিক উল্টো দিকে আছে সিস্টেম 1 মানে আমাদের শিল্পী এআই, অর্থাৎ ডিপ লার্নিং। এটা ডেটার বিশাল ক্যানভাস থেকে নিজে নিজেই সম্পর্ক আর প্যাটার্ন খুঁজে বের করে। এটা অসম্ভব শক্তিশালী আর দ্রুত কাজ করতে পারে, কিন্তু এর সিদ্ধান্তগুলো প্রায় পুরোটাই একটা রহস্য। সেই যে বললাম, একটা ব্ল্যাক বক্সের মতো। তাহলে উপায়টা কি? এই দুই ধরনের এআই এর সেরা গুণগুলো কি একসাথে পাওয়া সম্ভব? উত্তরটা হলো হ্যাঁ, আর আমরা এখন এই ব্যাখ্যার সেই মূল পর্বে প্রবেশ করছি। সমাধানটির নাম নিউরোসিম্বলিক এআই। এটা এমন একটা হাইব্রিড পদ্ধতি যা এআই এর এই দুটো মনকে মানে উপলব্ধি করার ক্ষমতা আর যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতাকে একসাথে জুড়ে দেয়। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে খেয়াল করুন। ডিপ লার্নিং যেখানে যেখানে হোঁচট খাচ্ছিল, যেমন ধরুন সাধারণ জ্ঞানের অভাব বা ওই যে ব্ল্যাক বক্সের অস্বচ্ছতা, নিউরোসিম্বলিক এআই ঠিক সেখানেই যুক্তি আর নিয়ম যোগ করে সেই ফাঁকগুলো ভরাট করে দিচ্ছে। এই ছবিটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, একদিকে আছে ডেটা থেকে শেখার ক্ষমতা, যা মেশিন লার্নিংয়ের মূল শক্তি, আর অন্যদিকে আছে নিয়ম আর যুক্তি দিয়ে ভাবার ক্ষমতা, যা সিম্বলিক এআই এর ভিত্তি। নিউরোসিম্বলিক এআই ঠিক এই দুটোর মাঝখানে বসে আছে, যেন দুই দুনিয়ার সেরা গুণগুলোর এক দারুণ মিশ্রণ। সুতরাং সহজ কথায় যদি বলি, নিউরোসিম্বলিক এআই কি? এটা এমন একটা সিস্টেম যেখানে নিউরাল নেটওয়ার্কের শেখার ক্ষমতা আর সিম্বলিক সিস্টেমের যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতাকে একসাথে জুড়ে দেওয়া হয়। মানে একটা অংশ উপলব্ধি করে আর অন্য অংশটা সেটাকে বোঝে।
কিন্তু প্রশ্ন হল, এই দুটো একেবারে ভিন্ন ধরনের সিস্টেমকে জোড়া লাগানো হয় কিভাবে? এটা কিন্তু শুধু একটা ধারণা নয়, এর কিছু নির্দিষ্ট আর্কিটেকচার বা গঠন রীতি আছে। চলুন দেখি এটা আসলে কিভাবে কাজ করে। একটা উপায় হতে পারে নেস্টেড সিস্টেম, মানে একটা সিস্টেমের ভেতরে আর একটা বসানো। ধরুন একটা ডেটা ভিত্তিক সিস্টেম কিছু একটা খুঁজে বের করল, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভেতরের একটা নিয়ম কানুন জানা সিস্টেম সেটাকে যাচাই করে নিল। আরেকটা উপায় আরও মজার, এটা হলো কোঅপারেটিভ সিস্টেম। এখানে দুটো সিস্টেম যেন একে অপরের বন্ধু, একজন ডেটা থেকে কিছু শিখে আরেকজনকে জানায়, আর সেই আরেকজন যুক্তি দিয়ে বিচার করে প্রথমজনকে আরও ভালোভাবে শিখতে সাহায্য করে। এটা একটা চক্রের মতো চলতেই থাকে। আসলে এই মেল বন্ধনের কিন্তু শুধু একটা বা দুটো নয়, অনেকগুলো উপায় আছে। মূল কথা হলো প্রয়োজন অনুযায়ী এদেরকে নানাভাবে সাজানো যায়। কখনো নিউরাল নেট মূল চালকের আসনে থাকে, আবার কখনো সিম্বলিক সিস্টেম। এই বৈচিত্র্যই এর আসল শক্তি। এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে কথা বললাম, কিন্তু আসল প্রশ্ন হলো বাস্তব জীবনে এর গুরুত্বটা কোথায়? বিশেষ করে এমন সব জায়গায় যেখানে একটা ছোট ভুলেরও অনেক বড় মাশুল দিতে হতে পারে, সেখানে নিউরোসিম্বলিক এআই কিভাবে একটা বড় পার্থক্য তৈরি করছে? যেমন ধরুন চিকিৎসা ক্ষেত্রে একটা এআই হয়তো একটা স্ক্যান দেখে বলতে পারল যে এখানে একটা টিউমার আছে, কিন্তু একজন ডাক্তার জানতে চাইবেন কেন, এআই কেন এটা ভাবছে। একটা সাধারণ ডিপ লার্নিং মডেল এই কেনর উত্তর দিতে পারে না, কিন্তু একটা নিউরোসিম্বলিক সিস্টেম ঠিক সেটাই করে। এটা তার সিদ্ধান্তের পেছনের যুক্তিটা ব্যাখ্যা করতে পারে, আর এতে ডাক্তারদের ভরসা বাড়ে, তারা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারেন। কিংবা রোবটিক্সের কথা ভাবুন। একটা এক্সোস্কেলিটন যখন একজন রোগীকে হাঁটতে সাহায্য করে, তখন দুটো জিনিস খুব জরুরি। এক, নিরাপত্তা, আর দুই, রোগীর প্রয়োজন অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া। নিউরোসিম্বলিক এআই ঠিক এটাই করে। এর সিম্বলিক অংশটা কঠোর নিয়ম মেনে নিরাপত্তা নিশ্চিত করে, আর নিউরাল নেটওয়ার্ক অংশটা রোগীর নড়াচড়া থেকে শিখে নিজেকে মানিয়ে নেয়। এখানে নিরাপত্তা আর শেখা দুটোই একসাথে কাজ করে। আর এর প্রয়োগের ক্ষেত্র কিন্তু বেড়েই চলেছে। চালকবিহীন গাড়িকে আরও নিরাপদ করা থেকে শুরু করে সাইবার নিরাপত্তায় নতুন ধরনের হানা শনাক্ত করা কিংবা অর্থনৈতিক নিয়মকানুন মেনে চলা, সবখানে এর বিশাল সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এটা বেশ পরিষ্কার যে নিউরোসিম্বলিক এআই কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে। তবে অবশ্যই এর অপার সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেগুলো নিয়ে গবেষকরা এখন কাজ করছেন। একদিকে এর সম্ভাবনাগুলো দেখুন, কম ডেটা নিয়ে কাজ করতে পারা, স্বচ্ছতা আর নিরাপত্তা, এগুলো অসাধারণ। কিন্তু অন্যদিকে এই ধরনের সিস্টেম বানানো বেশ কঠিন আর জটিল। বিভিন্ন পদ্ধতিকে একসাথে মেলানোর জন্য এখনও কোনো নির্দিষ্ট নির্দেশিকা তৈরি হয়নি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, এআই এর আসল সার্থকতা কি শুধু আরও বেশি ডেটা থেকে আরও ভালোভাবে শেখার মধ্যেই আছে, নাকি সেই শেখা জিনিসগুলো নিয়ে যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতার মধ্যে? হয়তো ভবিষ্যতের আসল উত্তরটা লুকিয়ে আছে এই দুয়ের মেলবন্ধনেই।